নিষিদ্ধ পল্লী পর্ব ১। জীবনে প্রথমবার নিষিদ্ধ পল্লীর পথে পা বাড়িয়েছে অর্ক। কিন্তু কেন অর্ক এমন জায়গায় যাচ্ছে সেটা তার নিজেরও অজানা। যৌবনে পা রাখার পর এমন কোনো কাজ আজ পর্যন্ত করেননি যা সমাজ আর চোখে দেখে। সুশীল সমাজের বসবাস তার। বিয়েও করেছে বছরখানেক আগে, কিন্তু খুব বেশি দিন টিকেনি তাদের সংসার। মাস ৬ হলো আলাদা হয়ে গেছে। কেন কি হয়েছিল সেসব না হয় পরে জানা যাবে। এবার বর্তমানে আসি। বেশ কয়েকটা গলির মাঝে ঘুরে দেখেছে, কিন্তু কাউকে তেমনভাবে মনে ধরেনি। এখানে প্রায় সবাই পশ্চিমা কালচারের ড্রেস পরে আছে। মাঝবয়সী অনেক সুন্দরী নারী আছে, তাদের রূপ যৌবন যে কোনো পুরুষকে আকৃষ্ট করার মতো। তবুও অর্ক কারো ডাকে সাড়া না দিয়ে পুরো জায়গাটা ঘুরে দেখছে। হঠাৎ 40 ঊর্ধ্ব এক নারী তার পথ রোধ করে দাঁড়ায়। কি মশাই, তখন থেকে দেখছি এগুলি ওগুলি দিয়ে ঘুরঘুর করছেন, আমার সাথে আসুন। কিছু না বলে অর্ক তার পেছন পেছন যেতে লাগলো। একটা রুগী নিয়ে অর্ককে বসতে দিল উনি। মশাই, এবার বলুন আপনার কেমন মেয়ে লাগবে। আমি এই গলির সর্দার, অনেক ভালো ভালো কালেকশন আছে আমার কাছে। ঝটপট বলে ফেলুন, বাকিটা আমি দেখছি। আরে মশাই, এভাবে চুপ করে থাকলে চলবে? ঝটপট বলে ফেলুন না, না হলে রাস্তা মাপুন। আপনার সাথে গল্প করলে আমার চলবে না, ধান্দার 12টা বেঁচে যাবে। আপনার কালেকশনগুলো দেখান, তারপর আমি সেখান থেকে চুজ করে নেব। কীভাবে যেন মুখ ফসকে কথাগুলো বেরিয়ে আসলো অর্ক। আপনার জন্য সব একসাথে ডেকে আনা আমার সম্ভব না। আপনার কেমন মায়া লাগবে বলুন। খুব বেশি ফর্সা না হলেও চলবে, বয়স খুব বেশি হওয়া যাবে না, 18 থেকে 20 বছরের মতো হতে হবে। চেহারায় যেন আপনাদের মতো ছাপ না থাকে। আমাদের মতো মানে? বেশি বলবেন না মশাই। আপনাদের মতো মানে হলো আপনার চেহারায় প্রস্টিটিউটের ছাপ পুরো বোঝা যাচ্ছে। অর্কর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু রাগটা নিজের মধ্যে চাপা দিয়ে জামাল নামে একজনকে ডাকলো। ওই জামাল্লা, তাড়াতাড়ি ঘরে আয় তো দেখি। দেখি কইয়া ফালানাফা, আমি আইয়া পড়ছি। কি করতে হইব? আমাকে এখানে যে নতুন পিনটা মাইয়া আইছে, ডাইকা লইয়া আয়। আফা, মাইয়া তিনটারে সার্ভিসে দিছি, যা তেজ মায়াগুলা, আজ তেজ থামাইয়া লয়। তাদের অশ্লীল কথাবার্তা শুনে অর্ক কিছুটা বিরক্ত বোধ করছে, কিন্তু কিছু করার নেই। এদের থেকে এর চেয়ে ভালো আচরণ আশা করা যায় না, সেটা অর্ক কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। জামালের কথা শুনে অর্ককে বলল, বাবু, নতুন পরিদের দেখা পেতে হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হইব, না হলে অন্য একদিন আসতে হইব। আপনি ভাইবা দেখুন কি করবেন। পরক্ষণে জামাল হাঁপাতে হাঁপাতে এসে বলল, আফা, 3টার মধ্যে নীরার সার্ভিস শেষ। বড় ভাই চাইলে এখন নীরার লগে দেখা করতে পারে। আপনি যেমন মাইয়া কথা বলছেন, নীরাকে আপনার পছন্দ হইতেই হবে। আপনি জামালের লগে যান, নীরার লগে কথা কইয়ে আসুন। যদি পছন্দ হয় তাহলে আমারে কইয়েন। অর্ক কোনো কথা না বলে জামালের সাথে সাথে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে গলির একেবারে শেষ মাথায় চলে আসলো। এই দিক দিয়ে এর আগেও একবার গিয়েছে, কিন্তু কাউকে চোখে পড়েনি অর্ক। হয়তো মেয়েটা ব্যস্ত ছিল তাই। জামাল কোনো কথা না বলে একটা রুমে চলে গেল। ভেতরে ফিসফিস করে কিছু কথা বলছে, কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কী নিয়ে আলোচনা করছে। একটু পর জামাল বের হয়ে এসে অর্ককে বলল, ভাই, আপনি যান, নীরা রেডি আছে। আপনি আগে দেখুন, তারপর বাকিটা আমার উপর সাইডা দেন। সব ব্যবস্থা আমি কইরা দিব। জামাল অর্ককে রুমে বসিয়ে রেখে চলে গেল। একটু পর একটা মেয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। মেয়েটাকে দেখে অর্কর চোখ কপালে। ছিপছিপে দেহ, গায়ের রং শ্যামলা বর্ণের, বয়স খুব বেশি হলে 17 হবে। খুব বেশি ফর্সা না হলেও অনেক মায়া আছে মেয়েটার চেহারায়। নীরা এসে অর্ককে বলল, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে আসতেছি। আপনার আসার আওয়াজ শুনে আপনার সাথে দেখা করতে এলাম বলেই নীরা আবার ওয়াশরুমে চলে গেল। অর্ক বিছানায় বসে আছে। হঠাৎ পাশের রুম থেকে কিছু অশ্লীল কথাবার্তা তার কানে আসলো। কু, মানুষ হয়ে জানোয়ারের মতো আচরণ করছিস কেন? বলে বলে কি আমাদের মানুষ মনে হয় না? টাকা দিবি বলে যা খুশি তাই করবি? জানোয়ারের বাচ্চা, বের হয়ে যা। অর্ক ভাবছে হয়তো খুব বাজে কিছু করেছে ছেলেটা, তাই এমন ব্যবহার করছে। অর্কর কাছে খুব সব কিছু কেমন যেন লাগছে। এখানে না আসলে হয়তো এই জগৎ সম্পর্কে তার কোনো ধারণা থাকতো না। কখন নীরা ওয়াশরুম থেকে এসেছে সেটা অর্ক খেয়াল করেনি।
আপন মনে কিছু ভাবছে অর্ক। নীরার কথায় তার ভাবে ছেদ পড়ল। নীরা নীল রঙের একটা শাড়ি পরেছে, একদম মায়াবতীর মতোই লাগছে। অর্ক নীরাকে দেখে ভাবছে, এখানে যারা আছে নীরা তাদের সবার থেকে একটু আলাদা। তার পোশাক, কথাবার্তা শুনে মনে হয় না নীরা এই লাইনে প্রফেশনাল হবে। হয়তো কোনো কারণে এখানে পড়ে পড়ে আছে। নীরাকে প্রথম দেখাতেই মনে ধরে গেছে অর্ক। তারপর থেকে তার কথা বলার ধরন, আচরণ দেখে অর্ক এক নিমিষেই মায়ায় পড়ে গেছে। নীরা অর্কর পাশে বসে আছে, কিন্তু অর্ক তার দিকে কোনো খেয়াল নেই। নীরা তার এমন অদ্ভুত আচরণ দেখে বলল, কি ব্যাপার, কিছু বলছেন না? কিছু করছেনও না? নিশ্চয় এতক্ষণ আমার কাছে আসার জন্য অনেক টাকা খুইয়েছেন, সেগুলো উসুল করবেন না? সময় তো আপন গতিতে চলেই যাচ্ছে, আপনার জন্য তো অপেক্ষা করবে না। আপনি একটু বসুন, আমি আসছি। অর্ক রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াবে, তখনই জামাল আর ওই জরিনা, এগুলির সর্দার এসে হাজির। কি বাবু, নীরাকে মনে ধরেছে? নীরা হচ্ছে এগুলির সবচেয়ে মায়াবী পরী। নীরাকে মনে না ধরলে আর কাউকে আপনার পছন্দ হবে না। জরিনা, আসুন, আপনার সাথে কথা আছে। আমি আপনার দিকেই যাচ্ছিলাম। আপনি যেহেতু এসে পড়েছেন, তাহলে এই রুমেই বসে কথা বলি। তাইলে এখানে বহেন। জামাইল্লা সাহেবের জন্য কিছু চা নাস্তার আয়োজন কর। সাহেব প্রথমবার এসেছে। জামাল চলে গেল চা নাস্তার জন্য। নীরাকে দিয়ে আপনার প্রতি মাসে কত টাকা আসে? অর্ক, এইগুলোর হিসাব কি আমরা রাখি নাকি? বাজার ভালো থাকলে বেশি, কাস্টমার কম আসলে কম। তারপরও নীরার চাহিদা এখানে সবচেয়ে বেশি। আপনাদের মতো সাহেবরা এসে নীরার মতো চায়। আজ থেকে নীরার ঘরে কোনো ক্লায়েন্ট আসবে না। আপনি নীরাকে দ্বারা প্রতি মাসে যা পান, আমি তার থেকে বেশি টাকা আপনাকে দিব। কিন্তু শর্ত একটা, অন্য কেউ নীরার আশেপাশে আসতে পারবে না। আমি প্রতিদিন আসি বা মাসে একবার আসি, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে সাহেব, আপনি চাইলে তাই হবে। আমার ধান্দা করলেও বেইমানি করি না আমরা। আপনি নিশ্চিন্তে থাকেন। তাহলে আজ আমি আসি, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। নাস্তা করে যান। না, আজ সময় নেই, অন্য একদিন। নীরা অর্কর কথা শুনে স্তব্ধ হয়ে গেছে, কিছুই বলছে না। কারণ এই লাইনে আসার পর এমন মানুষ আজ পর্যন্ত দেখেনি নীরা। 3 দিন পর অর্ক আবার নীরার ঠিকানায় পা বাড়িয়েছে। এই 3 দিন মনের সাথে অনেক বোঝাপড়া করেছে অর্ক। কি করতে যাচ্ছে সে, কেন করছে, কোনো কিছুর হিসেব অর্ক মিলা। সাহেব, আপনার তো কোনো খবর নেই। আপনারটা সযত্নে রেখে দিয়েছি। এবার আমাকে খুশি করে আপনার যা ইচ্ছে হয় করুন গিয়ে। জৈনার হাতে টাকা তুলে দিয়ে অর্ক, আপনার যা পাওয়ার পেয়ে গেছেন, এবার আমার পথ ছাড়লে ভালো হয়। সাহেবের দেখছি আর তর্স হচ্ছে না। যান যান। মুখে খানিকটা হাসি নিয়ে বলল জরিনা। নীরার রুমের ভেতর থেকে লক করা। দরজায় নক করে অর্ক, ভেতরে আসতে পারি? অর্ক গলার আওয়াজ চিনতে ভুল হয়নি নীরার, সাথে সাথে দরজা খুলে দেয়। আরে আপনি আসুন, ভেতরে আসুন। আমার রুমে আসতে আপনার অনুমতি নিতে হবে আবার? কারণ রুমে যাওয়ার আগে তার অনুমতি নেওয়া প্রয়োজন। তুমি বয়স আমার ছোট, তাই তোমাকে তুমি করে বলি নীরা। আপনার যা খুশি আপনি বলতে পারেন। আমার মতো মেয়েদের তাতে কিছু আসে যায় না। সবাই একরকম না নীরা, সবার বিষয়ে একই রকম ধারণা করা মনে হয় তোমার ঠিক হবে না। জি না সাহেব, এই লাইনে এসে তো অনেকের সাথেই শুয়েছি, অনেকের মন ভরিয়েছি। এখানে যারা আসে তারা সবাই একই রকম, টাকা দিয়ে আমাদের কিনে নেয়, যেভাবে খুশি ব্যবহার করে চলে যায়। তোমার ধারণা ঠিক না, এখনো কিছু ভালো মানুষ আছে, হবে হয়তো। এই যে 2 দিন আপনার সাথে কথা বললাম, এখন পর্যন্ত আপনার নামটাই তো জানা হলো না। আপনার নামটা কি জানতে পারি? আমার নাম আশরাফ আলম অর্ক। তুমি আমাকে অর্ক বলেই ডাকতে পারো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব অভিজাত পরিবারে আপনার বাস। এই নরকে কেন এসেছেন আপনি? চাইলে অনেক ভালো কাউকে বিয়ে করতে পারবেন। ভুল বললেন এরা, অভিজাত কোনো পরিবার নেই আমার। পৃথিবীতে একটা মানুষ আমি। ভাগ্য আজ আমাকে এই অবস্থানে টেনে এনেছে। তোমার এখানে এসেছি মনে খোরাক মেটাতে, শরীরের চাহিদা না। হাসালেন অর্ক সাহেব। অনেকদিন পর আজ হাসলাম। এসব সাধুবাদ বক্তৃতা এখানে শোভা পায় না। টাকা দিয়ে মানুষ শরীর কিনে, আর আপনি বলছেন মনের খোরাকের জন্য এখানে এসেছেন? মন কি টাকায় বিক্রি হয় নাকি? না, সুশীল সমাজের অনেক মানুষের সাথে মিশলাম, সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। তাই ভাবলাম এবার একটু নষ্ট পৃথিবীতে বিচরণ করে দেখি, সেখানেও কি সবাই একই রকম? আপনি ভুল জায়গায় এসেছেন। এখানে আমরা যারা সবাই আমাদের শারীরিক চাহিদা মেটাতে পারবো, সবাই আপনাদের শারীরিক চাহিদা মেটাতে পারবো। অন্য কিছু আমাদের থেকে আশা করবেন না। আপনি আজও কি এভাবে বসে গল্প করবেন নাকি? কিছু করে আমাকে উদ্ধার করবেন? এভাবে বিনা কাজে আমি আপনার থেকে টাকা নিতে পারবো না।
আপনি বসুন, আমি তৈরি হয়ে আসি। ওয়াশরুমে চলে গেলেন নীরা। অর্ক নীরার বিছানায় শুয়ে আছে, ভাবছে কি অদ্ভুত এদের জীবন। যদি কখনো না আসতাম তাহলে হয়তো এদের সম্পর্কে কিছুই জানতে পারতাম না। আজ একদম অন্যরকম ড্রেস পরেছে নীরা, একদম পশ্চিমা কালচারের। বেশ আবেদনময় লাগছে নীরাকে। যে কোনো পুরুষ ভিমড়ে খেয়ে যাবে নীরার রূপে। কিন্তু অর্কর তেমন কোনো খেয়াল নেই। নীরার রুমে কেউ নক করছে। নীরার দরজা খুলে অকথ্য কিছু কথা বলে লোকটাকে বিদায় করলো। অর্ক পাশে এসে বসতে অর্ক বলল, এমন বাজে ব্যবহার করলে কেন? কে ছিল লোকটা? খুব বেশি কিছু তো বলিনি। আমার জায়গায় অন্য কেউ হলে আরও কত কি বলতো। ভালোভাবে তো বলতে পারতে। ওই কুত্তার সাথে ভালো কথা আসে না। সেদিন এসেছিলেন পাশের রুমে, গালাগালি শুনেছেন না? এটা ওই লোকটা ছিল। একদম অসহ্য, জানোয়ারের মতো ব্যবহার করে সবার সাথে। সেদিন মালাদির বুকে কামড় দিয়ে রক্ত বের করে ফেলেছিল, তাই মালাদি ঘর থেকে বের করে দিয়েছে। এখানে যারা থাকে সবাই চিনে শালাকে। এখন আর কেউ কাছে ভিড়তে দেয় না। কি করে লোকটা জানি না, কিন্তু শালা সবসময় মদ খেয়ে আসে এখানে, এই জন্য কেউ সহ্য করতে পারে না। দুজনের কথার মাঝে অর্কর ফোনটা ভোঁ করে বেজে ওঠে। ফোনে কথা শেষ করে, নীরা তুমি থাকো, আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসি, রাতে আসবো, তুমি তৈরি থেকো। তোমার নাম্বারটা দাও আমাকে, আমি আসার আগে কল করব। নীরার নাম্বারটা মোবাইলে তুলে চলে আসে অর্ক। সেখান থেকে সোজা অফিসের সবাই কোনো এক কাজের জন্য তার জন্য অপেক্ষা করছে। অফিসের সবার সাথে খুব বন্ধুসুলভ আচরণ করে অর্ক, সবাইকে খুব আপন ভাবে। অর্ক নিজের রুমে বসতেই অর্কর পিয়ে এসে, স্যার দুঃখিত আপনাকে অসময়ে বিরক্ত করার জন্য। আপনি বলেছিলেন আজ আসবেন না, কিন্তু আপনাকে ছাড়া কাজটা হ্যান্ডেল করা যাচ্ছে না। কেন, কি হয়েছে? কাল আমাদের এখানে যে ক্লায়েন্ট আসার কথা ছিল তারা জরুরি কাজের জন্য চলে এসেছে। মিটিংয়ে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আপনি যান, সব কিছু অ্যারেঞ্জ করুন, আমি আসছি। অফিসে সব কাজ শেষ করে বাসায় যাচ্ছে অর্ক। বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। খুব ক্লান্ত বোধ করছে অর্ক। নীরাকেও বলে এসেছে রাতে তার সাথে মিট করবে। শাওয়ার নিয়ে অর্ক নীরার ঠিকানায় পা বাড়লো। রাতে বাসায় আসতে সমস্যা হতে পারে, তাই নিজের বাইক নিয়ে গেল অর্ক। রাত প্রায় 8টা বেজে গেছে, এখন পর্যন্ত অর্ক এসে পৌঁছায়নি নীরার কাছে। এটা নিয়ে নীরা একটু চিন্তিত। নীরা ভাবছে লোকটা বলে গেল সন্ধ্যায় আসবে, এখন পর্যন্ত আসার নাম নেই। বলেও গিয়েছে তৈরি হয়ে থাকতে, দেখি একবার ফোনে ট্রাই করে আসবে কিনা। এভাবে বসে থাকতে অসহ্য লাগছে। কল করার জন্য নীরা মোবাইলটা হাতে নিয়েছে, এমন সময় অর্ক দরজায় নক করলো। গলার আওয়াজ চিনতে এবারও ভুল করেনি নীরা। আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, বলে গেলেন সন্ধ্যায় চলে আসবেন। 8টা বেজে গেছে, আসছেন না, তাই ফোন করতে যাচ্ছিলাম। এভাবে বাহিরে দাঁড়া করিয়ে কথা বলবে নাকি ভেতরে আসতে বলবেন? ও সরি, আসুন ভেতরে আসুন। আপনারা হলেন আমাদের সব। আপনাদের টাকা আমাদের পেটের খাবার জোগায়। আপনি কি না বলছেন আপনাকে বাহিরে দাঁড়া করে রাখবো? আসুন প্লিজ, ভেতরে আসুন। বেশ ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারো দেখছি। এখানে যত মেয়ে আছে তাদের থেকে তুমি বেশ আলাদা। বাদ দিন এসব কথা, এসব কোনো কাজে দিবে না। যত কথা বলবেন সময় নষ্ট হবে। আপনি আমাকে তৈরি থাকতে বলেছিলেন, আমি পুরো রেডি। এখন বলুন আপনি শুরু করবেন নাকি আমি? কি শুরু করার কথা বলছো তুমি? ভালোকে ভালো বলবো নাকি খারাপ বলবো? এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। কি বলছি বুঝতেছেন না? যা পাওয়ার জন্য এখানে এসেছেন সেটাই বলছি। আমি তো তোমাকে তৈরি হতে বলেছিলাম, তোমাকে নিয়ে বাইরে যাব, অন্য কোনো কাজের জন্য না। মাথা ঠিক আছে আপনার? আমাকে নিয়ে আপনি বাইরে ঘুরবেন? কেউ দেখলে আপনার সম্মান কোথায় যাবে বুঝতে পারছেন? রাতে খাওয়া হয়নি মনে হচ্ছে, আমিও না খেয়ে বের হয়েছি। এখন চলো দুজনে রেস্টুরেন্টে খাবো। কে কি ভাববে আমাকে নিয়ে সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কাউকে নিয়ে মানুষ অনেক কিছুই ভাবতে পারে, কিন্তু কারোর জন্য কিছু করতে পারে না। সবাই যার যার স্বার্থ নিয়ে ভাবে। এখন চলো, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তারপরও আর একটু ভেবে দেখুন, শত হলেও আমি নষ্টা নারী, প্রস্টিটিউশন আমার পেশা। অন্যদিকে আপনি একজন অভিজাত সমাজের মানুষ। আমার মতো কে নিয়ে বাইরে গিয়ে বের হলে আপনার মানের অনেক ক্ষতি হবে। আমার ক্ষণিকের ভালো লাগার জন্য আমি আপনার এত বড় ক্ষতি করতে পারবো না। হয়তো কিছু সময়ের জন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে হবে, কিন্তু একটু পর আমার এই গলিতে ফিরে আসতে হবে। তার থেকে ভালো বরং এখানেই থেকে যায়। আমার মতো এখানেই ধুকে ধুকে মরতে হবে। ঠান্ডা মেজাজে হলেও নীরার কথা শুনে অর্ক অনেকটাই রেগে গেল। তোমাকে এত জ্ঞান দিতে হবে না, যা বলছি তাই করো। কিন্তু জয়না বুবু কি আমাকে আপনার সাথে যেতে দিবে? সেটা নিয়েও তোমার ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। চলো এবার। নীরা অর্কর পেছন পেছন হাঁটছে। মনে মনে একটু ভয়ও লাগছে, কিন্তু তার চেয়ে আনন্দটাই বেশি। কোনোদিন নীরা কল্পনাও করেননি এভাবে কেউ এসে তাকে কিছু সময়ের জন্য মুক্ত পৃথিবীতে নিয়ে যাবে।
একটু বুক ভরে মুক্ত নিঃশ্বাস নিতে পারবে। নীরাকে বাইরে দাঁড়া করিয়ে রেখে অর্ক জৈনার রুমে প্রবেশ করলো। এইমাত্র আসলেন, এখনই আবার চলে যাচ্ছেন কেন অর্ক সাহেব? জৈনা, আমি সাথে করে নীরাকে নিয়ে যাচ্ছি, সেটা বলতেই আপনার এখানে আসলাম। নীরা ভয় পাচ্ছিল আপনি যদি কিছু বলেন, তাই বাইরে দাঁড়িয়ে আছে। সমস্যা নেই, রাতে আবার রেখে যাব। আপনার জিনিস আপনার যা মন চায় করুন, আমি আমার টাকা পেলেই হলো। ঠিক আছে, তাহলে আমি নীরাকে নিয়ে যাচ্ছি। জৈনার সাথে কথা শেষ করে নীরাকে নিয়ে চলে আসলো অর্ক। প্রথমে নীরা বাইকে বসতে একটু ইতস্তত বোধ করলেও কিছু দূর যাওয়ার পর বাইকের গতি আর হার্টব্রেক তাদের মাঝে দূরত্বটা একদম কমিয়ে দেয়। অর্কর গায়ের সাথে গা লাগিয়ে বসাচ্ছে নীরা, বেশ ভালোই লাগছে। নরকে থাকা প্রতিটি দিন নীরার কাছে হাজারটা বছরের মতো মনে হয়েছে। আজ অনেকটাই হালকা লাগছে, সেটা নীরাকে দেখে যে কেউ বলে দিতে পারবে। অর্কর একটা পছন্দের রেস্টুরেন্টের সামনে গিয়ে বাইক থামালো অর্ক। এত বড় রেস্টুরেন্টে নীরা আগে কখনো আসেনি, তাই ভেতরে যেতে কিছুটা সংকোচ বোধ করছে। অর্ক নীরাকে নিয়ে ভেতরে গিয়ে বসালো। অর্কর পছন্দের সব খাবার অর্ডার করলো। নীরাকে বলেছিল কি খেতে তার পছন্দ, কিন্তু নীরা অর্কর উপর ছেড়ে দেয়। আজ তার পছন্দের খাবার খাবে। ডিনার শেষ করে অর্ক নীরাকে নিয়ে একটা ব্রিজের উপর গিয়ে দাঁড়ালো। রাতে এদিক দিয়ে খুব একটা লোকজন চলাচল করে না, তাই জায়গাটা বেশ নির্জন। মাঝে মাঝে অর্ক রাতে এসে কিছুটা সময় কাটায়। এখানে নিয়ে আসলেন কেন? অনেক রাত হয়েছে, বাসে যাবেন না? প্রেম করার জন্য আসলাম এখানে, জায়গাটা অনেক ভালো লাগে, তাই এখানে নিয়ে আসলাম তোমাকে। প্রেম করার জন্য এমন পরিবেশ বেটার। নীরা অট্ট হাসি দিয়ে, আমি আপনার ঘরের বোনা যে আপনি আমার সাথে প্রেম করবেন। আমি বেশ্যা, আমাকে উপভোগ করা যায়, আমার সাথে প্রেম করা যায় না। প্রেম করা যাবে না কেন? তুমি দেখতে সুন্দর, বেশ স্মার্ট, তাহলে কেন করা যাবে না? কারণ আমি একজন বেশ্যা, সমাজের চোখে নিকৃষ্ট, নরকের কীট আমি। ব্রিজের উপর দাঁড়িয়ে অনেক সময় কথা বলল দুজনে। সময়ের দিকে কারো কোনো খেয়াল নেই, কখন মাঝরাত পেরিয়ে গেছে কেউ জানে না। যখন অর্ক ঘোরের দিকে তাকালো তখন প্রায় রাত 3টা। নীরা, রাত তো অনেক হয়ে গেছে, এত রাতে তোমার যাওয়া ঠিক হবে কি? জায়গাটা খুব একটা ভালো না, তুমি চাইলে আজ রাতে আমার বাসায় থেকে যেতে পারো। না থাক, আপনার সমস্যা হলে আমি একাই চলে যাই, আমাকে শুধু রাস্তার মোড়ে রেখে আসুন। এত রাতে আমি তোমাকে একা ছাড়ছি না, তুমি আমার বাসায় চলো, কাল তোমাকে রেখে আসবো। আপনার বাসার লোক কিছু মনে করবে না? আপনার বউকে কি উত্তর দিবেন যখন জিজ্ঞেস করবে আমি কে? এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার বাসায় আমি একা থাকি, কেউ নেই আমার, আমি একা। নীরাকে নিয়ে অর্ক বাসায় চলে আসলো। অর্ক বাসা দেখে নীরার চোখ ছানা বড় হয়ে গেছে। এত বড় বাসা অথচ কেউ থাকে না, লোকটা একা থাকে। নীরাকে নিজের রুমে নিয়ে গেল অর্ক। নীরা, এটা আমার রুম, ওইদিকে ওয়াশরুম আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কফি করে আনছি। বাসায় কেউ থাকে না, তাই সব কিছু আমাকেই করতে হয়। নীরা ফ্রেশ হয়ে এসে দেখে অর্ক কফি নিয়ে বসে আছে। বেলকনিতে বসে দুজনে কফি খাওয়া শেষ করে নীরাকে পাশের রুম দেখিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়লো অর্ক। নীরা রুমে শুয়ে আছে, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। সব কিছু নীরার কাছে কেমন যেন লাগছে। রুমের দরজা খোলার আওয়াজে ঘুম ভাঙে নীরার। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে অর্ক। ঘুম ভাঙার পর সব কিছু এলোমেলো লাগছে নীরার। তারপর মনে হলো রাতে অর্কর বাসায় ছিল সে। অনেক রাত পর্যন্ত অর্কর সাথে সময় কাটিয়ে তার বাসায় থেকে গেছে। একটা দিন নরক থেকে বাইরে এসে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে নীরার। নীরা ভেবেছিল সারাটা জীবন মনে হয় অন্ধকারে কাটাতে হবে, কিন্তু ভাগ্যক্রমে অর্ক তাকে নরক থেকে বাইরে নিয়ে এসেছে। হোক না সেটা ক্ষণিকের জন্য, তারপরও তো নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে নীরার কাছে। নীরা, কি ভাবছো? সে কখন থেকে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছো না? তেমন কিছু না, রাতে ঘুমোতে কোনো সমস্যা হয়নি তো? নরকের যন্ত্রণা ভোগ করি সবসময়, সেখানেই যখন নিজেকে মানিয়ে নিয়েছি, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। সবসময় নিজেকে এত ছোট মনে করে কথা বলো কেন? আমি যেমন তার থেকে বেশি ভাবাটা কি অন্যায় হবে না? মনে হয়। বাদ দাও সব, এখন বলো কি খাবে? এমনিতে অনেক লেট হয়ে গেছে ঘুম ভাঙতে। আমার কোনো পছন্দ নেই, আপনার পছন্দ মতো কিছু একটা হলেই চলবে। ওকে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার অর্ডার করছি। নীরা ফ্রেশ হতে চলে গেল। অর্ক তার পছন্দের খাবার অর্ডার করলো। বাসায় কেউ না থাকে, বাইরের খাবার খেতে হয় অর্ককে। রেস্টুরেন্ট বাসায় পাশাপাশি থাকায় খুব বেশি সময় লাগে না খাবার আসতে। নীরা ফ্রেশ হয়ে এসে দেখে অর্ক খাবার নিয়ে টেবিলে বসে আছে। আপনি তো অনেক কিছু রান্না করতে পারেন, কে শিখিয়েছে এসব আপনাকে? এগুলো সব রেস্টুরেন্ট থেকে আনা। আমি সবসময় বাইরের খাবার খাই, নিজে তো রান্না করতে পারি না, আপন বলতেও কেউ নেই, তাই বাইরের খাবার খেতে হয়। ব্রেকফাস্ট শেষ করে নীরা তাকে রেখে আসতে বলল। অর্ক নীরাকে নিয়ে গেল রেখে আসার জন্য। নীরাকে রেখে অর্ক নিজের অফিসে চলে গেল। নীরাকে বলে এসেছে আজ রাতে অর্ক নীরার কাছেই থাকবে। অর্ক চলে আসার পর জয়িনা নীরার ঘরে এসে, তোর কপাল তো মনে হয় খুলে গেল রে নীরা, এমন কাস্টমার হাতছাড়া করিস না। কেন বউ,
আমার থেকে তোমার কপাল তো আরও ভালো, টাকা কি তুমি কম পাইতেছো নাকি? আমাদের দুজনের লাভ হচ্ছে, ধরে রাখার চেষ্টা করিস, ফসকে যেন না যায়। যা বলবে কিছুতেই না করিস না, আমার কাছে শুনতে হবে না কিছু। জয়িনা চলে গেছে, নীরা দরজা বন্ধ করে শুয়ে আছে। এখন সে একটু মনমর্জিতেই চলতে পারে। জয়িনার কথা মতো যার তার সাথে বিছানায় যেতে হয় না নীরা। কিন্তু নীরা ভাবছে, কেমন এ লোকটা, কি চাই সে? মানুষ আমাদের কাছে আসে শারীরিক চাহিদা মেটাতে, অথচ লোকটা এমন কিছুই বলেনি। লোকটা কি পুরুষত্বহীন নাকি অন্য কোনো কিছু চাই? কেন লোকটা বারবার আমার কাছে আসছে? কেনই বা এই নরকে আসে? ভাবতে ভাবতে কখন চোখের পাতা এক হয়ে গেছে সেটা নীরা নিজেও জানে না। কতদিন দিনের আলোতে ঘুমায়নি সেটা নিজেও মনে হয় ভুলে গেছে। নিজেকে কেন যেন মুক্ত মনে হচ্ছে আজ। অন্যদিন তো সারা রাত না ঘুমিয়েও দিনের চোখ বন্ধ করতে পারেনি নীরা। কারো না কারো চাহিদা মেটাতে হয়েছে ক্লান্ত দেখে। যখন নীরার ঘুম ভাঙলো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তড়িঘড়ি করে শাওয়ার নিতে চলে গেল নীরা। একটু পর হয়তো অর্ক এসে পড়বে, তাই শাওয়ার শেষ হওয়ার আগেই গলির ভেতর চিৎকার চেঁচামেচি শুনতে পেল নীরা। দ্রুত ওয়াশরুম থেকে চলে এলো। ভেজা চুল মুছতে মুছতে বাইরে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করলো নীরা। রুমের জানালা খুলে বাইরে কি হচ্ছে সেটা জানার চেষ্টা করছে, কিন্তু বুঝতে খুব বেশি সময় লাগলো না। আজ আবার একটা নতুন মেয়েকে নিয়ে আসা হয়েছে এখানে। কেউ এনে বিক্রি করে দিয়েছে। আপন ইচ্ছে খুব কম মেয়েরাই আসে এই লাইনে। কেউ আসে নিজে সব হারানোর পর। যখন সমাজে বাস করার সব রাস্তা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই কোনো মেয়ে নিজের ইচ্ছাতেই নরকে চলে আসে, প্রতিটা মুহূর্তে মৃত্যু যন্ত্রণা ভোগ করার জন্য। বাকিদের আনা হয় জোরপূর্বক। আজ যে মেয়েটা আনা হয়েছে সে নিজের ইচ্ছেতে আসেনি, হয়তো কোনো মানুষরূপী জানোয়ার এখানে বিক্রি করে দিয়েছে। মেয়েটার চিৎকারে ভারী হয়ে আসছে গলির আকাশ বাতাস, কিন্তু সবার কাছে এটা স্বাভাবিক। সবাই সব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এখানে আসার রাস্তা সব সময়ের জন্য উন্মুক্ত, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। হয়তো মেয়েটাও কিছুদিন পর পরিবেশের সাথে খাপ খাইয়ে নেবে। নিজেকে যখন দেখবে পৃথিবীর সব রাস্তা তার জন্য বন্ধ। ভাবতে ভাবতে নিজের অজান্তেই চোখে জল চলে এসেছে নীরা। চোখের জল মুছে নিজেকে পরের জন্য সাজাচ্ছে নীরা। কিছুক্ষণের মধ্যে অর্ক এসে যাবে, কিন্তু নীরা আজ ঠিক করেছে অর্ককে এখানে আসতে নিষেধ করে দেব। যদি আমি অর্ককে প্রশ্রয় না দিই তাহলে সে হয়তো আর এখানে আসবে না। যদি অর্ক বাজে স্বভাবের হতো তাহলে এখানে আসতে কোনো সমস্যা ছিল না, কিন্তু অর্ক এমন একজন মানুষ, সে এমন বাজে জায়গায় কেন আসবে? চলবে?